কিছুক্ষণের মধ্যে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী নির্বাচনের উপর বললেন সিইসি। এআই এর অপপ্রচার ঠেকাতে চাইলেন সহযোগিতা। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে মহড়া। প্লট জালিয়াতির ৩ মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় আদালতে সালমান এফ রহমান। মেট্রো রেলের নিরাপত্তায় নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষার পরিকল্পনা। অবৈধ স্থাপনা উচ্ছেদে অসহায়ত্ব প্রকাশ ডিএমটিসিএল প্রধানের। এবং খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ককটেল বিস্ফোরণ। নিহত মাদ্রাসা শিক্ষক। প্রতিবাদে মানববন্ধন। মুন্সিগঞ্জে 2 গ্রুপের বিরুদ্ধে যুবক খুন। স্বাগত এখন ঢাকায়, সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্য শুরু হওয়া মাত্রই দর্শক আমরা সরাসরি যুক্ত হব সেখানে। চলে যাচ্ছি পরের সংবাদে। বাংলাদেশ সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে সেটা নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, এমনটাই মন্তব্য করেছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। বলেন এটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে কমিশন। সকালে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তায় মহড়া ও 2025-26 সালের 4র্থ ধাপের আনসার প্লাটুন সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের পরিদর্শন শেষে এসব জানান তিনি। এ সময় ভোট কেন্দ্রের নিরাপত্তায় মহড়াকে স্বস্তির উল্লেখ করে দেশব্যাপী বাহিনীর বিশাল নেটওয়ার্ক কাজে লাগিয়ে যে কোনো অপপ্রচার রোধে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে এআই এর অপপ্রচার ঠেকানো সহ সুষ্ঠু ভোট নিশ্চিতে ভোটার, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন বাহিনীর সহযোগিতা চান সিইসি। এ সময় ইসির নির্দেশনা অনুযায়ী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করবে বলে জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব। আগামী সংসদ নির্বাচনে প্রায় 5 লাখ সদস্য মোতায়েন থাকার কথা জানান তিনি। আরও বলেন বাহিনীর সক্ষমতা বাড়ানো ও সুষ্ঠু ভোট আয়োজনে গত 1 বছরে 1,45,000 নতুন সদস্য নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন তিনি। We'll have all this arrangement, সেই মোতায়েনের যে ডিজিটালাইজেশন সেটার মাধ্যমে যে কোনো সদস্যের যে আগের রীতি অনুযায়ী, আপনারা সবাই জানেন, স্থানীয়ভাবে আমাদের যারা সাংবাদিক ভাইরা আছে তারা জানে, বিভিন্ন গ্রুপ ভিত্তিক আগে এই মোতায়েন হতো। এই গ্রুপ ভিত্তিক চিরতরে বন্ধ, চিরতরে আর এই গ্রুপ ভিত্তিক কেউ চেষ্টা করলো গ্রুপ ভিত্তিক কোনো কার্যক্রমের মাধ্যমে এই নির্বাচনী মোতায়েনে আসা সম্ভব হবে না। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। এবং আমাদের প্রত্যাশা যে নতুন ধরনের যে ট্রেনিং কম্পোনেন্টগুলো সংযোজিত হয়েছে আমাদের সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে এবং অভিভাবকত্বে, এটাকে কাজে লাগিয়ে এবং আনসার এবং ভিডিপির সদস্যবৃন্দ তাদের ভূমিকা আরও জোরদার করতে পারবে বলে আমি প্রত্যাশা করি। রাজুকের প্লট জালিয়াতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে করা 3 মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এর আগে এই মামলায় আদালতে হাজির করা হয় রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমকে। এছাড়া ব্যাংক খাতে অনিয়ম দুর্নীতি করে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের 4 মামলায় সালমান এফ রহমানকে হাজির করা হয়েছে আদালতে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, শেখ হাসিনার প্লট জালিয়াতির 3 মামলায় রাজুকের সাবেক সদস্য খুরশিদ আলমের সাক্ষ্য কি শুরু হয়েছে এ বিষয়ে জানাবেন, আর আরেকটু জানাবেন সালমান এফ রহমানের মামলার কি তথ্য রয়েছে আপনার কাছে? যেমনটি বলছিলেন, বিগত 16 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় সে ও তার পরিবারের অন্য সদস্যরা নানা অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ে। সেই অভিযোগ আমলে নিয়ে মূলত গেল বছরের জানুয়ারিতে 6টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। যে অভিযোগে বলা হয় মূলত পূর্বাঞ্চলে অর্পিত ক্ষমতা ব্যবহার করে সেই নতুন শহরে যোগ্যতা কোঠা না থাকা সত্ত্বেও পূর্বাঞ্চলের 27 নং সেক্টরের 203 নম্বর সড়কে
6টি প্লটে মোট 30 কাঠার জমি রাজুক নিয়ম বহির্ভূতভাবে তাদের বিরুদ্ধে মূলত বরাদ্দ দেয়। সেই অভিযোগের ভিত্তিতেই মূলত দুদক 6টি মামলা করে। এরই মধ্যে 3টি মামলার 11 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে গতকাল। আজ বাকি আরও যে 3টি মামলা রয়েছে সেই মামলার সাক্ষী গ্রহণ চলছে। আপনি যেমনটি বলছিলেন, এরই মধ্যে রাজুক যে কর্মকর্তা, যে ভূমি সদস্য রয়েছে ভূমি এবং এস্টেট, খুরশিদ আলম, তার মূলত সাক্ষ্য তাকে আদালতে হাজির করা হয়েছে। মূলত সেখানে দুর্নীতি দমন কমিশন যে তদন্ত কর্মকর্তা, সেখানে মূলত এই খুরশিদ আলমের যে আইনজীবীরা, সেই আইনজীবীরা মূলত তাকে জেরা করছেন। একটু বলে রাখি যে অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পুত্র সজীব অজেদ জয়, মেয়ে সাইমা অজেদ পুতুল, তার বোন শেখ রেহানা এবং তার ছোট কন্যা আজমিন সিদ্দিক, ববি সিদ্দিক এবং টিউলিপ সিদ্দিক, এই 6 জন সহ মোট 23 জনকে আসামি করে মূলত এই নিম্ন আদালতে মূলত মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলার প্রেক্ষিতেই মূলত এই জেরা এবং সাক্ষ্য আদালতে চলছে। একটু জানিয়ে রাখি, গেল 23 অক্টোবর মূলত এই মামলার যিনি রাজুকের সদস্য রয়েছে ভূমি এস্টেট, খুরশিদ আলম, তাকে মূলত তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষের অধিকতর জেরায় তাকে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করে অধিকতর মামলা তদন্তের জন্য। বিজ্ঞ আদালত আজ যে বিষয়টি বলছে যে মূলত অর্পিত ক্ষমতা ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা সেই পূর্বাঞ্চলে কোঠা এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও প্লট বরাদ্দ নিয়েছেন এবং সেখানে তারা দুর্নীতি করেছেন। তো এখন মূলত এই মহানগর দায়রা জজ আদালতে 5 নং যে আদালত রয়েছে, সেই আদালতে মূলত এই আসামি পক্ষ জেরা চলছে। সেই জেরা আর কিছুক্ষণ পর শেষ হবে, সাক্ষ্য গ্রহণ আর কিছুক্ষণ পর শেষ হবে। শেষ হলে আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য জানাতে পারবো। একটু আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটি, সালমান এফ রহমানের অর্থ লোপাটের যে মামলা রয়েছে আইএফআইসি ব্যাংকের 135 জনের ব্যাংক অ্যাকাউন্ট এরই মধ্যে ফ্রিজ করেছে আদালত এবং সেও জামিন চেয়েছিল, তাকেও জামিন নামঞ্জুর করে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়েছে। আমরা দেখেছি গত সপ্তাহেও এই মামলায় সাবেক প্রধানমন্ত্রীর যে বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, তিনি কিন্তু এসেছিলেন এবং বারবারই হাজিরা দিচ্ছিলেন নিয়মিত, কিন্তু আদালত বারবারই তাকে বলেছে জামিন নামঞ্জুর করেছে। মূলত জামিন নামঞ্জুর করার কারণে কিন্তু আমরা দেখেছি যে তাকে আবারও সেই কারাগারে যেতে হয়েছে। আজও সোমবার, এই সোমবারে তিনি সকাল নাগাদ মূলত অর্থ লোপাট এবং আইএফআইসি ব্যাংক থেকে দুর্নীতি করে ঘুষ লেনদেনের যে অভিযোগ আছে, সেই অভিযোগে মূলত তিনি এই মামলায় আজ সকালেও হাজিরা দিতে এই যে নিম্ন আদালত সেখানে এসেছিলেন। সেই মহানগর দায়রা জজ আদালতের যে 5ম যে কোর্ট রয়েছে, সেই কোর্টে মূলত তাকে আনা হয়েছিল। আজও তার জামিন আদালত নামঞ্জুর করে অধিকতর তদন্তের জন্য বিজ্ঞ আদালত তাকে কোর্টে প্রেরণ করেছে। আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে এই যে হাজতখানা, সেই হাজতখানা থেকেই মূলত তাকে কিছুক্ষণ আগে এই প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হলো। তো লাইবা, এই ছিল আসলে নিম্ন আদালত থেকে আমার কাছে সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আমরা আপনার মাধ্যমে দর্শককে আরও তথ্য জানাতে পারবো। লাইবা, নিম্ন আদালত থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করে আহত করা ও 2 হত্যা মামলায় ট্রাইব্যুনালে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে আরও খবর জানতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জাহিদ হাসান। জাহিদ, সাক্ষ্য গ্রহণে এখন পর্যন্ত কি তথ্য জানিয়েছেন সাক্ষীরা? লাইবা, জুলাই গণ অভ্যুত্থানে রামপুরায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলে ছাত্র জনতা। সেই আন্দোলনে সেখানে পুলিশও সেই আন্দোলনকারীদের সাথে সংঘর্ষের জড়ায় এবং সেখানে 19 জুলাই গত 19 জুলাই যে কার্নিশে ঝুলেছিল একজন ব্যক্তি, সেই ব্যক্তিকে গুলি করা হয় এবং তিনি আহত হন। সে ঘটনা একটি মামলা দায়ের হয়েছে এবং ওই মামলার সাথে আরও 2 জনকে হত্যার দায়ে একটি মামলা ট্রাইব্যুনালে দায়ের করা হয়েছে। এই মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে 1 জন গ্রেফতার রয়েছেন, বাকি সব আসামি এই মামলায় পলাতক রয়েছেন এবং এই মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে 3য় দিনের মতো। আজকে 2 জন সাক্ষ্য আদালতে সাক্ষী দিবেন এবং 2 জন সাক্ষীর মধ্যে 1 জন ইতিমধ্যে সাক্ষী দিয়েছেন, যিনি এই মামলায় নাদিম হোসেন নামে যিনি নিহত হয়েছেন, তার স্ত্রী এসেছেন এবং তার এক সন্তানও নিয়ে এসেছেন। তারা ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন এবং তারা তাদের সাক্ষীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চেয়েছেন এবং তৎকালীন পুলিশের যে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান তার বিচার চেয়েছেন এবং যারা এই গুলি হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এই গুলি করে হত্যা করেছে তার স্বামীকে, তিনি তাদের বিচার চেয়েছেন এবং আরেকজন সাক্ষী রয়েছে। আজকে 2 জন সাক্ষী
আদালতে সাক্ষ্য দেবেন এবং তাদেরকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী এবং আসামি পক্ষের যে আইনজীবী রয়েছেন তারা জেরা করবেন। এবং আজকে রামপুরার ঘটনায় একটি মামলা রয়েছে ট্রাইব্যুনালে এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ চলছে এবং এটি তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। এর আগে মুস্তাফিজুর রহমান নামে একজন ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন, তার সন্তান আহত হয়েছেন এবং তার সন্তানের মাথায় গুলি লেগে সেই মাথা থেকে গুলি ভেদ করে তার পাশে দাঁড়িয়ে থাকা সেই মুস্তাফিজুর রহমানের মা তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অর্থাৎ মুস্তাফিজুর রহমান যিনি সাক্ষ্য দিয়েছিলেন রামপুরার, তার মা মারা গেছেন এবং তার সন্তান আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন। তিনি সাক্ষ্য দিয়েছিলেন গত 27 অক্টোবর। আজকে দুইজন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন। তারা সাক্ষ্য শেষে ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশন টিম হয়তো আমাদেরকে এই মামলার অবস্থা জানাবেন। লাইবা। দর্শক, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাচ্ছি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। ধন্যবাদ। প্রশ্ন, জি, আদেশটা কবে জারি হতে পারে বা কি এটা সিদ্ধান্ত কি? আমার নাম তানিম, আমি আজকের পত্রিকার রিপোর্টার। জি, কি বলেছেন? মানে যে আদেশ যেটা, সেটা আসলে কবে জারি হতে পারে বা কি সিদ্ধান্ত কি এই বিষয়ে? তো এখানে তো আমরা রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ওনারা 15 বছর একসাথে আন্দোলন করেছে। আমরা ওনাদেরকে একটু সময় দিতে চাই। ওনারা একটু যেসব বিষয় উল্লেখ করলাম সেগুলো বিষয়ে নিজেরা আলোচনা করে এগ্রি করতে পারে নাকি আমরা একটু দেখি। স্যার, আমি ইউসুফ পারভিন বলছি, দৈনিক কালবেলা থেকে। জি জি, আজকের মিটিংয়ে যা আলোচনা হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানিয়েছি। এর বাইরে কিছু বলার কোনো স্কোপ নাই, কোনো প্রয়োজন নাই। স্যার, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল। স্যার, আমার নাম ইউসুফ পারভিন, আমি দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি। আপনারা যে 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে, তারা যদি আলোচনা ব্যর্থ হয়, ঐক্যমত না পৌঁছতে পারে, সেক্ষেত্রে গভর্নমেন্টের দায়িত্ব কি হবে? গণভোট দিয়ে সরকার কি সিদ্ধান্ত নেবে বলে আপনাদের? হচ্ছে আমরা কোনো আলটিমেটাম দেই নাই, আমরা আহ্বান জানিয়েছি। আলটিমেটাম শব্দটা আমি আপত্তি করছি। আর আমরা অপেক্ষা করব, তারপর অবশ্যই সরকারের মতো অ্যাক্ট করবে। আমি একটু বলি স্যার, আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, জাগো নিউজ থেকে বলছিলাম। গত সপ্তাহের সংবাদ সম্মেলনে আপনি বলেছিলেন যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। সরকার কি তাহলে রাজনৈতিক দলগুলোর কাছে কিছুটা নতি স্বীকার করে সিদ্ধান্ত থেকে সরে এসেছে, বা কেন এই অবস্থান? আমরা তো তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আমি বলেছিলাম প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা নেতৃত্বে উপদেষ্টা পরিষদ। এই সিদ্ধান্ত থেকে আমরা মোটেও সরে আসি নাই। রাজনৈতিক দলগুলার ঐক্যবদ্ধ সুপারিশ প্রত্যাশা করা, এটা তো আপনি আরো আপনার গুড জেস্টার হিসাবে দেখতে পারেন। আমার একটু প্রশ্ন ছিল স্যার, আমি মোহন বলছিলাম 71 টিভি থেকে। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে সরকার কি আয়োজন করে দিবে রাজনৈতিক দলগুলোকে, নাকি তারা নিজেরা বসে যেন আলোচনা করে এক ধরনের সিদ্ধান্ত আপনাদেরকে দেয়, সেই বিষয়টা একটু ক্লিয়ার। সরকার আয়োজন করে বহু আলোচনা করেছে, আপনারা সবাই জানেন, বহু আলোচনা করেছে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে,
ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। আমি কালকেই দেখলাম একটি দলের পক্ষ থেকে আলোচনার আহ্বানও জানানো হয়েছে, আমরা এটাকে স্বাগত জানাই। আমি একটা প্রশ্ন করতে চাই শফিক ভাই। আমি মইনুল হক নিউজে কাজ করি। আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক দলগুলোর, বিশেষত একটা বড় রাজনৈতিক দল থেকে যে অভিযোগটা করা হচ্ছে, ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো আলাপ আলোচনা করা হয়েছিল বাস্তবায়নের সুপারিশে সেই আলাপ আলোচনাগুলোর ব্যত্যয় ঘটেছে বা সম্পূর্ণভাবে সেগুলো রক্ষা করা হয়নি। আর একটা হলো যে তারা এই প্রসঙ্গেই থাকি যে এইটা স্যার কেন হলো, এটা কি এই অভিযোগ সম্পর্কে কেন? এই প্রসঙ্গে আমাদের এখন কোনো মন্তব্য নাই। আমরা রাজনৈতিক দলগুলো নিজেরা আলাপ আলোচনা করবে, এই বিষয়টাও আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। ওনারা যদি আলাপ আলোচনা করেন আমরা এটা খুব আমাদের জন্য কাজটা সহজ হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। স্যার আমি ফয়সালা ঠিক বিডি নিউজ থেকে। স্যার লাস্ট প্রশ্নটা একটু যদি নিতেন স্যার, এটার জন্য স্যার এটা আপনার প্রসঙ্গে স্যার আপনার প্রসঙ্গে প্রশ্ন। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমরা শুনছিলাম তার বক্তব্য। খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলার ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত এবং ৩ জন আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি। বেলা 11:30টার দিকে নগরীর ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধন থেকে হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। রোববার রাত 9টার দিকে নগরীর তেলিগাতি এলাকায় নিজ কার্যালয়ে ইউপি সদস্য ও বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে গুলি ও বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় মামুন শেখ সহ সেখানে থাকা 3 জন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেলে নেওয়া হয়। এ সময় পথেই মারা যান ইমদাদুল হক নামে এক মাদ্রাসা শিক্ষক। গুলিবিদ্ধ বাকি 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়। মুন্সিগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামে এক যুবক নিহত হয়েছে। রাত 9:30টার দিকে ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। রাতে তুহিন বাসা থেকে হাঁটাহাঁটির জন্য বাইরে বের হয়। স্বজনদের অভিযোগ, মুন্সিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা অজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন ব্যাপারীর নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বে বিরোধ ছিল, তবে কী কারণে এই ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। বিষয়টি তদন্তের অধীনে রয়েছে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। মেট্রো রেলের সাম্প্রতিক দুর্ঘটনার পেছনে নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার অথবা ঠিকমতো কাজ বুঝে না নেয়ার মতো ত্রুটি থাকতে পারে বলে মনে করছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এমন সংকটে মেট্রো রেলের নিরাপত্তা নিশ্চিতে নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। সোমবার মেট্রো ভবনের সংবাদ সম্মেলনে এ কথা জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, তদন্তের পরই দুর্ঘটনার কারণ নিশ্চিত করে বলা যাবে, তবে কাজ বুঝে নেয়ার দায়িত্বে থাকা পরামর্শক প্রতিষ্ঠানের অদক্ষতা থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি। ডিএমটিসিএল প্রধান আরও বলেন, খরচ অনুযায়ী এটি পৃথিবীর সেরা মেট্রো হওয়ার কথা, কিন্তু 50 বছরের ওয়ারেন্টি থাকা সত্ত্বেও আমরা অসহায়। তদন্ত শেষে কোনো অনিয়ম থাকলে দায়ীদের আইনের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। ইউনিফর্মিটি যে নাম্বার অনেক কিছু, ইঞ্জিনিয়ারিং ড্রেনেজ, আমরা অর্গানাইজেশনের ডাইনামিক আনার জন্য, ইয়াং ব্লাড আনার জন্য এবং নতুন ব্লাড আনার জন্য অনেক বড় বড় পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট করছি। ইট ইজ এ স্ট্রাকচারাল রিফর্ম অফ দ্য অর্গানাইজেশন। ইট ইজ নট দ্যাট উইশ লিস্ট যে আমি এরে আনলাম ওরে আনলাম সে চলে গেল, তা না। এটা করার উদ্দেশ্যটা হলো যাতে স্ট্রাকচারে নতুন ব্লাড ফ্লো করে
তাহলে আমার স্ট্রাকচারাল রিফর্ম আসবে। রাজধানীর ফুট ওভার ব্রিজগুলো দখল, নিরাপত্তাহীনতা ও পরিত্যক্ত হওয়ায় বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। ব্রিজগুলোতে ঘটছে চুরি, ছিনতাই, এমনকি অনৈতিক কার্যকলাপও। প্রতিকূল পরিস্থিতির কারণ হিসেবে পরিকল্পনায় ভুল ও নজরদারির অভাব বলছেন বিশেষজ্ঞরা। বাস্তবে তেমন কোনো উদ্যোগ চোখে না পড়লেও পুরনো সেই আশ্বাস সিটি কর্পোরেশনের। বিস্তারিত জানাচ্ছেন রাজু আহমেদ। রাজধানীর উত্তরা, একপাশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, অপর পাশে রেলওয়ে স্টেশন থাকায় প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা এই স্থানে। বিমান, রেল ও বাস ধরার তাগিদে প্রতিনিয়ত 5 লেনের সড়ক পার হতে হয় বিপুল সংখ্যক যাত্রীকে। স্থানটিতে নির্ধারিত ফুট ওভারব্রিজ থাকলেও জীবনের ঝুঁকি নিয়েই রাস্তা পার হন পথচারীরা। প্রশ্ন হলো, মৃত্যু ঝুঁকি নিলেও ফুট ওভারব্রিজ ব্যবহারে কেন অনীহা পথচারীদের? আমরা দেখা যায় রাস্তা পারাপার হয় অনেক রিস্ক নিয়ে। এখানে সন্ধ্যার পরে এই জায়গাটা দেখা যায় যে ছিনতাইকারী, বিভিন্ন হকাররা থাকে এখানে, এবং সাধারণ যাত্রীকে অনেকভাবে হয়রানি হয়। মানে চলাফেরার জন্য খুবই একজন নাজুক অবস্থা। রাতে ছিনতাইকারী ওখানে বসে থাকে, আমরা যাইতে পারি না। এখানে অবৈধ কর্মকাণ্ড বা অস্বাভাবিক লোকজনদের আনাগোনা আস্তানা বসে যায়। সরজমিন ঘুরে দেখা গেছে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের আওতাধীন 100টিরও বেশি ফুট ওভারব্রিজ থাকলেও দখল, নিরাপত্তাহীনতা ও পরিত্যক্ত হওয়ায় বেশিরভাগই ব্যবহারের অনুপযোগী। বলাকা সিনেমা হল ও পরিবাগ ব্রিজ ছিনতাইকারী ও ভাসমান যৌনকর্মীদের অভয়াশ্রম। মৎস্য ভবনের ব্রিজটিও গৃহহীনদের হাতে। বিমানবন্দর, ফার্মগেট, বনানী, যমুনা ফিউচার পার্ক সংলগ্ন ব্রিজে চলন্ত সিঁড়ি থাকলেও তা অচল পড়ে আছে দীর্ঘদিন ধরে। এটা তো চলন্ত সিঁড়ি, আপনারা তো এটা ঠিক করতে পারেন, আমাদের তো নামতে অনেক কষ্ট হয়। শুক্রবার সায়েন্স ল্যাব ও নিউ মার্কেটের ব্রিজগুলো হকারদের দখলে। নটরডেম কলেজ ও আসাদ গেট ফুট ওভার ব্রিজে প্রতিনিয়ত ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, ফুট ওভার ব্রিজের এমন প্রতিকূল পরিস্থিতির পেছনে কাজ করছে বড় শক্তি। যোগসাজশ আছে প্রশাসনের অসাধু কর্মকর্তাদেরও। এই ফুটপাত থেকে হাজার হাজার কোটি টাকার চাঁদাবাজি হচ্ছে। এই চাঁদার অংশ স্থানীয় যারা রাজনীতিবিদ আছে, যারা প্রভাবশালী আছে, এমনকি প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা, সবাই কিন্তু জড়িত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, অপরিকল্পিতভাবেই নির্মাণ করা হয়েছে রাজধানীর একাধিক ফুট ওভারব্রিজ। এই যেমন রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী পর্যন্ত 1 কিলোমিটার সড়কের একপাশে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, শিশু হাসপাতাল, অপর পাশে নির্বাচন কমিশন ভবন, এনবিআর সহ অন্তত 15টিরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অথচ এসব সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাতায়াতে নেই একটিও ফুট ওভারব্রিজ। ইচ্ছে মতন ফুট ওভারব্রিজ করলাম, প্রকল্প শেষ, এবং তারপরে আর ফুট ওভারব্রিজগুলো ব্যবহার হচ্ছে না। এই যে একটা লুপের মধ্যে আমরা পড়েছি, এই লুপটাই হচ্ছে যে আমাদের ফুট ওভারব্রিজগুলো এখনও এমনভাবে আছে যে এগুলো আসলে ইউজেবল না। এই পুরো বিষয়টা নিয়ে জনগণের চাওয়া, চাহিদা, এবং সেই চাহিদার সাথে আমাদের যে ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের যে রিলেশন, সেটার অভাব বেশি। ফুট ওভারব্রিজগুলোর এমন দশায় নতুন উদ্যোগ নিতে চায় সিটি কর্পোরেশন। মেরামত সহ নিরাপত্তা নিশ্চিতে জনবল নিয়োগের আশ্বাস উত্তরের প্রশাসকের। উচ্ছেদ অভিযান অনেকগুলো করেছি, তো পুনর্দখল না হওয়ার জন্য আমরা চিন্তা করছি স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা এখন 24 ঘন্টা বিডিআর, আর্ম বিডিআর দিয়ে, মানে আনসার দিয়ে আমরা এটা রক্ষণাবেক্ষণ এবং প্রহার দেবো। এতে দুটো কাজ হবে, পুনর্দখল হবে না এবং নিরাপত্তাটা। রাজু আহমেদ, এখন, ঢাকা। মধ্য কার্তিকের আকস্মিক বৃষ্টিতে ডুবেছে রাজশাহীর খাল, বিল, পুকুর ও নালা। তাতে ভেসে গেছে হাজারের মতো পুকুরের চাষের মাছ। এতে একদিকে যেমন মাছ চাষিরা ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে বিভিন্ন জলাশয়ে মাছ ধরতে মেতে উঠেছেন গ্রামবাসী। এসব বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর মরমরিয়া থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, কি পরিমাণ ক্ষতি হয়েছে মাছ চাষিদের জানাবেন, আর ভেসে যাওয়া মাছ ধরতে গ্রামবাসীরা উৎসবে মেতে উঠেছেন, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। লাইবা, শনিবারের যে বৃষ্টি, সেটির যে উজানের ঢল, সেখান থেকে কিন্তু গোদাগাড়ি এবং তারপরে পবা এলাকার বিভিন্ন খাল বিল ডুবেছে, এবং একই সাথে বিলে যে সমস্ত পুকুরে মাছ চাষ করা হতো সেগুলো পানি ঢুকে উপচে গিয়ে আসলে প্লাবিত হয়েছে। এর ফলে যে জলাশয়গুলো রয়েছে সেখানে কিন্তু চাষের যে মাছ সেগুলো বের হয়ে এসেছে, এবং এর ফলেই গ্রামবাসী আমরা দেখছি যে এখানে গতকালকে সকাল থেকেই আসলে মাছ ধরার যে উৎসব সেটিতে আসলে মেতেছে। আমরা এখন মরমরিয়া যে ব্রিজটি রয়েছে সেখানে দেখছি যে
ব্রিজের সাথে আলাদা করে লম্বা মাচা করে সেখানে কিন্তু এখানে প্রায় 70 থেকে 80 জন একই সাথে জাল দিয়ে আসলে মাছ ধরছেন। একই সাথে অন্যান্য জায়গা আমরা ঘুরে দেখেছি, সেখানে অন্যান্য বেড় জাল, খলস থেকে শুরু করে বিভিন্ন জাল দিয়ে কিন্তু আসলে মাছ ধরছেন। সুতরাং একটা উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। শুধুমাত্র এই যে পবা উপজেলাতে সেটি নয়, 5টি উপজেলা মূলত এই বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে এবং সেখানকার পুকুরগুলো, মৎস্য অধিদপ্তর যেটি বলছে গতকালকে থেকে এখন পর্যন্ত যে পুকুরগুলো প্লাবিত হয়েছে সেটি প্রায় 1000-এর বেশি। পুরো রাজশাহী জেলার 9টি উপজেলাতে কিন্তু 50,000-এর বেশি পুকুর রয়েছে, সেখানে 1000 পুকুর আসলে প্লাবিত হচ্ছে। সেটি গোদাগাড়ি এলাকায়, পবা, মোহনপুর, তানোর, এই সমস্ত জায়গাগুলো। এবং আমরা দেখছি যে এইগুলো নেই, যেই মাছগুলো আসলে ভেসে গেছে সেগুলো আসলে ধরার চেষ্টা চলছে এবং রাতভর কিন্তু মাছ শিকার করেছে এখানকার গ্রামবাসী এবং জেলে যারা আছে। আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম তারা বলছেন কেউ কেউ আসলে 2 থেকে 3 মণ এবং তারও বেশি আসলে মাছ পেয়েছেন। কেউ আজকে নতুন এসেছেন অন্যদের শুনে, এবং কেউ কেউ আসলে মাছ ধরেছেন, আবার হয়তো বিকেলের দিক থেকেও চেষ্টা করবেন। তো যারা আসলে মাছ পাচ্ছেন তাদের যেই পরিমাণ আসলে মাছ পেয়েছেন সেটিতে আসলে কেউ কেউ 30 থেকে 40 হাজার টাকার মাছ বিক্রি করেছেন, কম করে হলেও 12 থেকে 15 হাজার টাকার মাছ কেউ কেউ বিক্রি করেছেন। সুতরাং এই যে দীর্ঘ যে পুকুর যে ভেসে যাওয়া এবং তারপরে যে মাছগুলো ধরে তারা বিক্রি করছেন, তারা বলছেন যে তাদের আসলে একই সাথে ফসলের জমি ডুবে গেছে, যার জন্য কাজ না থাকার কারণে এখানে বাড়তি একটু মাছ পাওয়া যাচ্ছে এবং এটি যেমন পরিবারের চাহিদা মিটছে, একই সাথে এই যেই সমস্ত জায়গাগুলো এভাবে গুচ্ছগুচ্ছভাবে মাছ ধরছেন গ্রামবাসীরা, এইটি কিন্তু এখান থেকে মাছ শিকার করার পরে পাশেই কিন্তু এখানে কিনে নিচ্ছেন। এখানে এই পথ দিয়ে যারা যাচ্ছেন শহুরে মানুষ বা অনেকেই খবর পেয়েছেন ইতিমধ্যে, তারা কিন্তু মাছ কিনতে আসছেন এবং কম দামে মাছ পাওয়া যাচ্ছে। প্রায় প্রতি কেজিতে 2 থেকে 250 টাকা কম দামে আসলে বড় বড় কাতল পাওয়া যাচ্ছে। এখান থেকে এক একটি কাতল আমরা দেখেছি 7 থেকে 8 কেজি ওজনের কাতল পাওয়া গেছে এবং যে ছোট মাছগুলো পাওয়া যাচ্ছে সেগুলোর দামও আসলে অনেক বেশি। এবং এইভাবে কিন্তু আসলেতে এই যে বেচাকেনা হচ্ছে সেটিতে আসলে খানিকটা বাড়তি উপার্জনও হচ্ছে আসলে গ্রামবাসীর। এবং তারা বলছেন যে এই পুকুরগুলো আসলে ভেসে গেছে, তারাও সেটার সাথে সম্পৃক্ত ছিল, সুতরাং এই পুকুর ভেসে যাওয়া তাদের জন্য আসলে কষ্টদায়ক একটি ব্যাপার। তবে এক্ষেত্রে মৎস্য সম্পদ অধিদপ্তরের বলছে যে তারা আসলে এই বিষয়টি দেখছেন এবং এটি কিভাবে আসলে প্রণোদনা দেওয়া যায় চাষিদের, সেই ব্যাপারটা তারা খেয়াল রাখছেন। তো এই ছিল লাইভে আমার কাছে থেকে সর্বশেষ খবর। রাজশাহীর মরমরিয়া থেকে যুক্ত ছিলেন রাকিবুল হাসান। খাতুনগঞ্জে নানান অজুহাতে বাড়ছে পেঁয়াজের দাম, এজন্য আড়তদাররা দোষেন কৃষকদের। বলছেন মৌসুম শেষ হওয়ায় বাড়তি লাভের আশায় মজুত করা পেঁয়াজ বাজারে ছাড়ছেন না অনেক চাষি, এমনকি বন্ধ রয়েছে ভারতীয় পেঁয়াজ আমদানিও। নিত্যপণ্যটির দাম হাতের নাগালে রাখতে আমদানির দাবি করছেন কেউ কেউ, যদিও চলতি বছর প্রায় পুরোটা সময় চাহিদা মিটিয়েছে দেশি পেঁয়াজ। শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। পেঁয়াজে ভারতীয় নির্ভরতা কমাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল সরকার। এর মধ্যে চলতি বছর দীর্ঘ সময় ধরেই পণ্যটি আমদানিতে অনুমতি দেয়া হয়নি। পরে আগস্টে কিছু পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হলেও বাজারে দেশি পেঁয়াজের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি ভারতীয় পেঁয়াজ। এমন বাস্তবতায় চলতি বছর জুড়েই বাজারে রাজ করেছে দেশি পেঁয়াজ। ভরা মৌসুমে 30 থেকে 40 টাকাতেও মিলেছে দেশি পেঁয়াজ। তবে বছরের শেষ সময়ে এসে ফের চোখ রাঙাচ্ছে নিত্যপণ্যটি। দাম ঠেকেছে শতকের ঘরে। আড়তদাররা বলছেন মৌসুম শেষের দিকে মজুতও ফুরিয়ে আসছে, তাই বাড়ছে দাম। পাবনা, কুষ্টিয়া, লাশবাড়ি, ফরিদপুর সব জায়গায় পেঁয়াজ শর্ট এখন। ওইখানে বাজার বাড়ছে, যে জায়গায় বাজার বাড়ছে, বাজার বাড়ার কারণে আমাদের মোকামে মাল শর্ট, যে পরিমাণ মাল আসার কথা সেই পরিমাণ মাল আসতেছে না। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা প্রায় 35 লাখ টন, উৎপাদন হয় প্রায় সমপরিমাণ, কিন্তু সংরক্ষণের সুযোগের অভাবে নষ্ট হয়ে যায় প্রায় 30%। ফলে আমদানি করতে হয় পেঁয়াজ। তবে চলতি মৌসুমে পেঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি কৃষকের ক্ষতির পরিমাণ কিছুটা কমিয়েছে। এয়ারফ্লো যন্ত্রের ব্যবহারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাচ্ছে, ফলে বাড়তি লাভের আশায় কৃষক পর্যায়েই সংকট তৈরি করা হচ্ছে বলে দাবি আড়তদারদের। কৃষকরা হয়তো মাল একটু শর্ট যখন হয়েছে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়াতে চাচ্ছে আর কি। হয়তো আগামীতে যদি আরো 40-45 দিনের মধ্যে হয়তো 1.5 মাসের মধ্যে পেঁয়াজ চলে আসবে, দেশি মুড়ি কাটা চলে আসবে। এখন মাল তো শর্ট হয়েছে, পেঁয়াজ শর্ট হয়েছে আশা করি, সেজন্য একটু বাড়তি বললাম চাচ্ছে আর কি।
দেশে জুন জুলাই মাসে হালি পেঁয়াজ বাজারে ওঠে। বর্তমানে সেই পেঁয়াজ দিয়েই চাহিদা মিটছে দেশবাসীর। ডিসেম্বর জানুয়ারিতে বাজারে উঠবে মুড়ি কাটা পেঁয়াজ, তখন দাম কমার আশা ব্যবসায়ীদের। দেশের পাবনা, ফরিদপুর, ঝিনাইদহে সবচেয়ে বেশি এই পেঁয়াজের আবাদ হয়। মুড়ি কাটা ধরুন আর মাসখানেক পরে হয়তো কিছু কিছু উঠবে। অনেক গৃহস্থরা চালাক হয়ে গেছে, এরা মানে সহজে মাল ছাড়তেছে না, দাম আরো করবো দাম আরো করবো। সব ব্যাপারীগুলো হাটে যায় তো মানে ব্যাপারী অনুযায়ী মাল কমতে গৃহস্থ মনে করছে যে কাস্টমার বেশি, মানে এই তারা রেট ডেলি 100-200 বাড়তে বাজার এই পর্যায়ে আসছে। খাতুনগঞ্জে বর্তমানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 থেকে 100 টাকায়। নেই ভারতীয় পেঁয়াজ। সরবরাহ সংকটের কারণে দৈনিক 50 ট্রাকের জায়গায় বিক্রি হচ্ছে 25 থেকে 30 ট্রাকে। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। 2 মাসের ব্যবধানে আফগানিস্তানে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তরের হিন্দুকুশে 6.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এখনো পর্যন্ত সামাঙ্গান অঞ্চলে কমপক্ষে 11 জনের মৃত্যু এবং আহত হয়েছেন অন্তত 180 জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে চীনা গণমাধ্যম CGTN। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য বলছে, স্থানীয় সময় সোমবার রাত 12:59 ভূমিকম্পন অনুভূত হয়। হিন্দুকুশ অঞ্চলের মাজারি শরীফ শহরের খোলমের কাছে 28 কিলোমিটার গভীরে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। এর আগে 31 অগস্ট দেশটির পূর্বাঞ্চলে 6 মাত্রার ভূমিকম্পে 2200 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এদিকে ফিলিপিন্সের নেগ্রোস দ্বীপে 5.8 মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র GFZ। ভূমিকম্পটি 10 কিলোমিটার গভীরতায় আঘাত হানলেও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি। এছাড়া মেক্সিকোর লাস চুয়াপাসের 15 কিলোমিটার দক্ষিণ পশ্চিমেও 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আগামীকাল হবে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। কয়েক মাসের প্রচারণায় ইতোমধ্যে অনেক ভোটারের মনে আস্থা গড়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। পিছিয়ে নেই অন্য 2 প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও কার্টিস লিয়াও। প্রার্থী বাছাইয়ে ভোটারদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এখন পর্যন্ত বিভিন্ন জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী এগিয়ে রয়েছেন 34 বছর বয়সী মামদানি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন। আগামী মঙ্গলবার শহরটির নতুন মেয়র বেছে নিতে ভোট দেবেন 80 লাখেরও বেশি ভোটার। শেষ সময়ে ভোটারদের মন জয় করতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন প্রার্থীরা। এবারের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমো ও রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়া রয়েছেন আলোচনায়। তবে সবাইকে পেছনে ফেলে ইতোমধ্যে ভোটারদের মনে প্রভাব ফেলেছেন 34 বছর বয়সী ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি। জুনে অনুষ্ঠিত প্রাইমারি ইলেকশনে অভাবনীয় জয় পেয়ে লাইমলাইটে আসেন রাজনীতির মাঠে নতুন মামদানি। নির্বাচনী ইশতেহারে মামদানি সর্বজনীন চাইল্ড কেয়ার, ভর্তুকি পাওয়া ইউনিটগুলোর ভাড়া বাতিল, বিনামূল্যে পাবলিক বাস সার্ভিস ও সিটি কর্তৃপক্ষ পরিচালিত মুদি দোকানের প্রতিশ্রুতি দিয়েছেন। আর এগুলোর কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া নিউ ইয়র্কের একাংশের দারুণ সমর্থন পাচ্ছেন মামদানি। কিন্তু তার জনসমর্থনকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে মামদানিকে কমিউনিস্ট আখ্যা দিয়ে তিনি জিতলে নিউ ইয়র্কে ফেডারেল সরকারের বরাদ্দ বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে আর এক প্রতিদ্বন্দ্বী কুওমো তার বিরুদ্ধে ব্যবসা বিরোধী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ তুলেছেন। তার শঙ্কা মামদানি জিতলে ধ্বংস হবে নিউ ইয়র্ক। তবে এটিকে উড়িয়ে দিয়ে কুওমোকে ট্রাম্পের হাতের পুতুল বলে উপহাস করেন মামদানি। কথার লড়াই একে অপরকে ছাড়িয়ে গেলেও প্রার্থী বাছাইয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোটারদের মাঝে। Yeah, he's radical. I think a change is necessary, and you got to move the needle in order to see change. Everybody else was status quo, and I've lived with this governor. He wasn't great for New York. My whole life in New York, my family's from Manhattan and Queens, and I'm very nervous about this election and the state of what this city could become with the outcome of the election.
মামদানির আরেক নির্বাচনী প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমো প্রায় 10 বছর নিউ ইয়র্ক স্টেটের গভর্নরের দায়িত্ব পালন করেছেন। 67 বছর বয়সী এই প্রার্থী নিউ ইয়র্ক সিটির বিভিন্ন আয়সীমার বাসিন্দাদের জন্য নতুন আবাসন নির্মাণ এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন নীতির আলোকে নিউ ইয়র্ক সিটিকে নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার বার্তা নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন ৭১ বছর বয়সী কার্টিস লিওয়া। জানান মামদানির জনসমর্থনে ভয় পাচ্ছেন না তিনি। নির্বাচনের আগে ম্যানহাটন ইনস্টিটিউটের একটি সাম্প্রতিক জরিপে 43% ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জোহরান মামদানি। 28% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কুমো। আর 19% ভোটার তাদের পরবর্তী মেয়র হিসেবে চান রিপাবলিকান সিলিওয়াকে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। এনএসসি মনোনয়ন পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা। দীর্ঘদিনের গুঞ্জনের পর আজ তার নিয়োগের বিষয় নিশ্চিত করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পরিচালক হয়েই আজ সোমবারের বোর্ড সভায় অংশ নিচ্ছেন রুবাবা দৌলা। এর মধ্য দিয়ে বর্তমান মেয়াদে প্রথমবারের মতো পুরো 25 জন পরিচালক নিয়ে বৈঠকে বসবে বিসিবি। এর আগে বিসিবি নির্বাচনের দিনই পরিচালক হিসেবে ইসফাক আহসানকে নিয়োগ দেন এনএসসি, কিন্তু বিতর্ক ওঠায় একদিন পরেই দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। তার জায়গায় রুবাবা দৌলাকে মনোনয়ন দেয় বিসিবি। ক্রিকেটে যুক্ত হওয়ার আগে 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন রুবাবা দৌলা। কাজ করেছেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিক বোর্ড সদস্য হিসেবে। শেষ করছি এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণভোট ইস্যুতে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে দলগুলোকে 1 সপ্তাহ সময় দিল সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোকে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী নির্বাচনের উপর, বললেন সিইসি। এআই এর অপপ্রচার ঠেকাতে চাইলেন সহযোগিতা, কেন্দ্রীয় নিরাপত্তা নিশ্চিতে মহড়া। প্লট জালিয়াতি 3 মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় আদালতে সালমান এফ রহমান। মেট্রো রেলের নিরাপত্তায় নিরপেক্ষ প্রতিষ্ঠান দিয়ে নিরীক্ষার পরিকল্পনা। অবৈধ স্থাপনা উচ্ছেদে অসহায়ত্ব প্রকাশ ডিএমটিসিএল প্রধানের। এবং খুলনায় বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ককটেল বিস্ফোরণ, নিহত মাদ্রাসা শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন। মুন্সিগঞ্জে 2 গ্রুপের বিরুদ্ধে যুবক খুন। আর এই ছিল এখন ঢাকায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/c/ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।